হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আবারও চলে আসলাম এক নতুন রহস্য ঘটনা নিয়ে। অবশ্যই শেষ অবধি শুনবেন আশা করি। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চেষ্টা করব নিয়মিত এরকম ভিডিও দেওয়ার জন্য। তাহলে চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সবাই মনোযোগ দিয়ে শুনি। আর জানতে চাইলাম না। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম। কোনো কারণে হয়তো ঘটনাটি নির্বাচিত হয় নাই। তাই অন্য ঘটনা পাঠালাম। এখানে আমি ইমেইলটা পড়ার আগে থ্যাঙ্কস দিতে চাই যে আপনার প্রথম ঘটনাটা সিলেক্টেড হয়নি। আপনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এবং আমি বলব যে যারা ঘটনা পাঠান কিন্তু সিলেক্টেড হয়নি বলে মন খারাপ করেছেন, প্লিজ মন খারাপ করবেন না। কারণ আপনার চাইতে হয়তো আরেকজন একটু ভালো ঘটনা, জাস্ট একটু ভালো ঘটনা পাঠিয়েছেন বলে তাটা সিলেক্টেড হয়ে গেছে। ভৌতিকমের স্বার্থে এটুকু মেনে নেবেন এবং পরবর্তীতে আরও ঘটনা পাঠানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি। ঠিক তারপরে লিখছেন, যদি ঘটনাটি নির্বাচিত হয় তাহলে পড়ে শোনাবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটাকে ঠিক ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানে আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেওয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয়ই জানেন লুকোচুরি খেলার নিয়মটা। নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে, আর তাই আমি আর আমার এক বন্ধুর সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকোবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম দুই বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোনো প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করেই বুঝতে পারতো আমার বংশ। এই জন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি। কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম ভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে চলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি, মনি। বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য, এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে, অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কি যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো, আমার জামাকে টান দিল, সামনে যাস নে, পুলিশ আসছে। কে বলল? তখন কেন জানি না নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। গলাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেতনি ছাড়াও আরো অনেক কিছু কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠলো বুকের ভেতরটা। আম্মু বলতো, ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি। কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম প্যাঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জল জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে কিছুর সাথে বাড়ি খেলাম। ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্ত
মুহূর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলে জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা চাচি, পাড়া প্রতিবেশী সহ ৫০-৬০ জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। আর আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থাতেই এশার আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে। সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার বাড়ি যাবো। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পরদিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার উপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না, এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছে। কিন্তু পরী আমার সাথে কি কি করলো এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখবো। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ঘটনার বাকি অংশ লিখতে শুরু করব। বর্তমানে আমি নোয়াপাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষে আছি। মোহাম্মদ ইমরান হোসেন এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। আশা করছি যে তার পাঠানো এই ঘটনাটি অনেক অনেক কাকতি মিনতি করার পরে মানে আমি আসলে দুটোই ঘটনা শেয়ার করছিলাম, কিন্তু তিনটা করতে যাচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছ থেকে ঘটনা নিয়ে এসেছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম, আমি যাচ্ছি ভাই, এমন এক জায়গায় আসছি, আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম, জি। তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলো, মানে আমি রাস্তায় যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু জানাতনা ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ডেনি ভাইকে অনেক থ্যাংকস, তাকে থ্যাংকস না দিলেই নেই। তৌফিক সাহেব তো থ্যাংকস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে চলে যাচ্ছে আসল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে ১৯৯০ সালে। যার ঘটনা, তার নামটা আসলে ছদ্মনামই উনি, এবং তার ওয়াইফের নাম ছিল রিনি। তো তারা ডিসাইড করে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন। তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারেনি নিজের জন্য সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। তো সেই জায়গায় তার শ্বশুর বাড়ি, সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক অবাক হয়ে যায় যে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সব কিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার যে ওয়াইফের ভাই বোন আছে, আরও আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তারা ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চারাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা। তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে রওনা দেওয়ার যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে, সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। ও শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গা তারা আটকে যায়। জায়গাটা আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, যে এটা কি এরকম গাছগাছলিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর। তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে। তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে। তো বলে যে আসলে এই জায়গাতে আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল। এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করতো, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি দিত। তো
এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যে আরে ধরে এগুলিকে এখন চালাবে না, এটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিলো। পরবর্তী সময়ে কী হয়েছে সেটা আর আমরা জানি না। এটা এতটুকুই জানি, এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি। মানে সবাই ভয় পায়। ওই জায়গাটাতে কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঢেলে মারে। মানে কোনো চিন্তা চিন্তা না করি আছে। ওকে, তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে কোনো শব্দ আসে, হুঙ্কা টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজই এগুলা, আমি তো এইসব জিনিসই করে করে না। সেই সুগঠন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে। ঠিক একই রকম একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোনো একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে এসে তো অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল আসলে, অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এখানে গেছিলাম, খুব অদ্ভুত দুটো শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মতমত। শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা, তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তারা হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়েছে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আর আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। তো যেটা শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের ঘটনা আসছে ভাই। সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নেই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ি চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, ওটা কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছে নেবেন। ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সব কিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় আসলে। এবং গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। বলি দেখো, জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভারের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক, রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানে ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো অন্যরকম একটা স্টোরি, এবং আমি যখন শুনছিলাম তখনই আমি খুব অল্প পরিমাণ শুনেছিলাম, কিন্তু তখনই একটু মানে টের পেয়েছিলাম যে গল্পের গভীরতা কতটুকু, এবং বাকি যে দুটো ঘটনা আছে সে দুটো ঘটনা যতটুকু শুনেছি খুব অদ্ভুত। এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা যে ঘটনাগুলো আজকে নিয়ে এসেছি সেই ঘটনাগুলো উপভোগ করবেন। চলে যাচ্ছি আমাদের আরও এক আমাদের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। শিওর। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। এটা দ্বিতীয়বার আমার আসা আপনার যেখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসিয়াল প্রজেক্টের প্রায় 138 বিঘা কিছু জায়গা ছিল। সব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং। তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল যেখানে ওদের আরও অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম এবং গেস্ট হাউস আছে ওখানে, তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি
ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরদিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পর জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের দু একটা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছেন। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংসের মতো, রঙিন লাইট যেরকম জ্বালানো বা করে ওরকম কিছু লাইটিংসের মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরে একটু কেমন লাগলো। তারপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার। তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নাম ওর, নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা আর থাকবো না এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়েই কাটাই এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনা কানেক্টেড। এটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগে পর্বেও আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে ক্ষুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকাবাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আসছে দুর্ঘটনাপ্রবণ বন এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30-12টার পরে এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলাবরসত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভটভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম সাথে সাথে মনে হলো কি আমার গলায় আগুনের ছ্যাঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গায় তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচণ্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কী হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচণ্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেওয়া। আমরা ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, বলে ফেলবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমাদের ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিনম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিনম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো।
তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয়েন। কেন তার সাথে এরকম হলো? কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছর এই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর আমি নেক্সট টাইম আবার আসার সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ার কিছু ঘটনা। তা গাইজ, ভিডিওটা তো শুনলেন এবং মনোযোগ দিয়ে দেখলেন। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এইরকম নিয়মিত ভয়ঙ্কর ভিডিও পেতে অবশ্যই ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।